সেদিন বিকালে খুব একচোট কালবৈশাখী ঝড় আর সেই সঙ্গে মুষলধারে বৃষ্টি হয়ে গেল। অফিস থেকে একটু আগে ফিরেছি। এক কাপ চা নিয়ে সকালের কাগজটা উল্টে পাল্টে দেখছি। সকালে অফিসের তাড়া থাকে বলে ভালো করে কাগজ পড়া হয় না। পড়তে পড়তে হঠাৎ একটা ছোট খবরে চোখটা আটকে গেল। মনটা পুরো খারাপ হয়ে গেল খবরটা পড়ে। প্রেমিকার প্রত্যাখ্যানে একজন কিশোর কলেজ পড়ুয়া রেল লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। বাবা দরিদ্র কৃষক, খুব কষ্ট করে ছেলেকে পড়াচ্ছিলেন। ছেলেটি পড়াশোনাতে নাকি দারুণ মেধাবী ছিল। মনটা খারাপ হয়ে গেল। আজকাল এই এক হিড়িক পড়েছে, প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যা করার জন্য মিছিল বেরিয়েছে। এই নিয়ে কত প্রাণ যে অকালে ঝরে পড়ল। আগে ছিল প্রেমে ব্যর্থ হলে কি ক্লাসে ফেল করলে বাড়ি থেকে পালাতো, টাকা পয়সা পুড়িয়ে এলে আবার নিজে নিজেই ফিরে আসতো, নয়তো পুলিশের সঙ্গে জিপ গাড়ি চেপে রাজার মতো আদর আপ্যায়ন সহ বাড়ি ফিরত। কিন্তু এখন বাড়ি পালানো ছেড়ে হয়েছে এই আত্মহত্যা। আরে বাবা, মরে গেলে তো সব ফুরিয়েই গেল, সব গল্প শেষ। কাকে আর জব্দ করা হলো? 2-4 দিন কান্নাকাটি, তারপর তো সেই যে যার মতো নিজস্ব আনন্দের জীবন উপভোগ করবে। যে গেল সে নিজেই ঠকলো। কেন যে ছেলে মেয়েগুলো এরকম বোকামি করে না, ভাবছি সব বিষণ্ণ মনে বসে বসে। এমন সময় দরজায় খটাখট কড়া নাড়ার শব্দ। বিরক্ত মুখে উঠেই দরজা খুলে দেখি কিশোরী দাঁড়িয়ে। এক গাল হাসি নিয়ে বললে, অনেকদিন দেখা সাক্ষাৎ নেই, আজ এদিক দিয়েই যাচ্ছিলুম একটা কাজে, তাই তোমার বাড়ি চলে এলুম। তা আছো কেমন? মুখটা যেন কেমন কেমন লাগছে। এতদিন পর বন্ধু কিশোরীকে দেখে খুব খুশি হয়ে বললুম, আরে ভাই এসো এসো। আর বলো না, যা দিনকাল পড়েছে না, খবরের কাগজ খুললেই খালি খারাপ খবর। এই দেখো না, আজকের কাগজেই একটা আত্মহত্যার খবর লিখেছে। কি দুঃখের কথা বলো তো, কচি কচি ছেলে মেয়েগুলো এইভাবে। আমি এলোমেলো কাগজখানা থেকে খুঁজে পেতে মাঝের পাতায় বেরোনো খবরটা কিশোরীর সামনে মেলে ধরলুম। কিশোরী চেয়ারে বসে পড়ল। আরে ভাই, আর এসব বলো না, এখন তো সব জলবাত হয়ে গেছে গো। আমিও তো ওই ব্যাপারে এসেছিলুম এ পাড়ায়। তুমি তো জানো যে আমার মামাতো ভাই সন্তোষ তোমাদের পাড়াতে উঠে এসেছে এই মাসখানেক আগে। তা সেই তার মেয়েটাকে নিয়েই বেঁধেছে ঘোরতর গোলমাল। তাই নাকি? তা ব্যাপার কি? আর ব্যাপার, পাড়ারই একটা ছেলের সঙ্গে মেয়েটা মানে আমার ভাইজি মিতুনের একটা গোপন ভাব ভালোবাসা চলছিল। কিন্তু ছেলের বাড়ি থেকে হঠাৎ অন্য একটা বড় লোকের মেয়ের সঙ্গে বিয়ে ঠিক করে ফেলল। ছেলেটাও টাকার লোভে রাজি হয়ে গেল। সব জানাজানি হয়ে যাবার পর সন্তোষ মেয়েকে নিয়ে ও পাড়ার বাস উঠিয়ে একেবারে সাউথ থেকে চলে এলো নর্থ, মানে তোমাদের এই পাড়ায়। এখানে এসে মেয়ের জন্য পাত্র দেখাও শুরু করে দিল। কিন্তু সে মেয়ে এখন বেঁকে বসেছে, বলছে ওই ছেলে ছাড়া অন্য কারোর সঙ্গে বিয়ে দিলে গলায় দড়ি দেবে। বোঝো একবার বাপমার অবস্থা, এ যেন সাপের ছুঁচো গেলার অবস্থা। এগোলেও বিপদ, পেছলেও বিপদ। তা থাক না, বিয়ে না করে না করুক। তাই বললে কি আর হয়? পরের মেয়েগুলো আছে তো, ভাই আছে, বড় না হলে তারা কেউ বিয়ে করতে পারবে না। তা তুমি গিয়ে কি করলে? কি আর করব, বোঝালাম। আমাকে যেটা বলে মান্নি করে খুব, তাই আমি। কিন্তু মিতুনের সেই ধনুক ভাঙা পণ, সেই ছেলের সঙ্গে বিয়ে দিতে হবে, নাহলে বিয়ে তো দূরের কথা, প্রাণই রাখবে না। বোঝো দেখি কি কাণ্ড। সত্যি তো ভীষণ বিপদ। এই বয়সের ছেলে মেয়েগুলো কখন কি করে বসে না। কিশোরী আমার কথাটা প্রায় লুফে নিল। আরে সেই জন্যই তো তোমার কাছে আসা। ভাইয়ের এই প্রথম সন্তান, বড় আদরের মেয়ে, হঠাৎ যদি ঝোঁকের বসে কিছু করে ফেলে। আমি আকাশ থেকে পড়লাম। তা আমি কি করব? এ তো তোমাদের পারিবারিক বিষয়। তাছাড়া এইসব প্রেম ভালোবাসার ব্যাপারে। আরে তুমি তো জানো যে আমাদের তারানাথ নানান রকম ক্রিয়াকর্ম জানে, ওই যাকে বলে বশীকরণ টরণ আর কি। তোমাকে তো সে খুব খাতিরও করে। চলো না দুজনে মিলে গিয়ে তাকে একবার ধরি। আমাদের অনুরোধ হয়তো তিনি ফেলতে পারবেন না। এতক্ষণে বুঝতে পারলাম সবটা। তারানাথ লোকটা কিছুদিন খুব মন দিয়ে তন্ত্রফন্ত্র ঘাঁটাঘাঁটি করেছিল, কিছু কিছু ক্ষমতা অর্জন করেছে লোকটা। অনেক শিষ্য যজমান ইত্যাদিও আছে তার। কিন্তু সে যে তেমন একটা বড় সড়তান্ত্রিক তা কখনো মনে হয়নি। নিতান্তই গরিব গেরস্তের মতো হালচাল তার। তবু তার অতীতের নানা অভিজ্ঞতার গল্প শুনতে শুনতে আমরা দুজনেই, মানে আমি আর কিশোরী, খুবই মুগ্ধ হয়ে পড়ি আর কি। সেও ভালোবাসে আমাদের নানা রোমাঞ্চকর গল্প শোনাতে। কিশোরী একেবারেই বিশ্বাস করে না তারানাথের গল্প, বলে সব গাঁজাখুরি। আমিও যে পুরোপুরি বিশ্বাস করি তা নয়, তবে তারানাথের বলা অলৌকিক গল্পগুলো শুনতে আমার খুব ভালো লাগে। গল্পের টানে মাঝে মাঝে হানা দিই তারানাথের মটলেনের বাড়িতে। আজ কিশোরীর অনুরোধ হয়ে পড়ে আবার দুজনে চললাম সেই মটলেনে।
তারানাথের বাড়ি। কি আশ্চর্যের বিষয়, যে কিশোরী তারানাথের গল্প শোনা হয়ে গেলে ঠোঁট উল্টে ব্যঙ্গের হাসি হাসত, এটা ওটা নিয়ে কূট তর্ক করত, সেই কিশোরী আজ চলেছে তারানাথের অলৌকিক ক্ষমতার সাহায্য নিতে। আসলে মনের গহনে আমরা সবাই অলৌকিককে বিশ্বাস করি, অথচ বাইরে দেখাই ঠিক তার উল্টোটা, নিজেকে খুব বিজ্ঞ এবং স্মার্ট প্রমাণ করার জন্যে। ঠেলায় পড়লে আবার এইসব অলৌকিক শক্তির সাহায্য নিতেই মরিয়া হয়ে ছুটি। যাই হোক, কথায় কথায় মটলেনের মোড়ে পৌঁছে গেলাম। এখানেই সেই বিখ্যাত কেষ্টর আলুর চপ আর কবিরাজির দোকান। যথারীতি একটানা চপ আর কবিরাজি কিনে কিশোরী বলল, ওহে তুমি তাহলে? আমি কথাটা শেষ করতে না দিয়েই বললাম, বলতে হবে না। তুমি যখন অর্ডার দিয়ে 4খানা কবিরাজি ভাজাচ্ছিলে তখনই আমি ওপাশের গুমটি থেকে একটা পাসিং শোয়ের প্যাকেট কিনে নিয়েছি। এখন চলো তো দেখি পা চালিয়ে, বেশি দেরি করলে চপগুলো কিন্তু ঠান্ডা হয়ে যাবে। গলিতে ঢুকতেই দেখলাম চারিদিক অন্ধকার, লোডশেডিং হয়ে গেছে বোঝাই গেল। তা হবে না, যা ঝড়টা হলো। যাই হোক, চেনা রাস্তা, আন্দাজে পৌঁছে গেলাম তারানাথের বাড়ির সামনে। সেই পুরনো রংচটা একতলা বাড়ি, ঝরঝরে দরজার মাথায় এখনো সেই পুরনো বিজ্ঞাপনের বোর্ডখানা ঝুলছে। আমরা দরজায় কড়া নাড়তেই ভেতর থেকে মেয়েলি গলায় প্রশ্ন ভেসে এলো, কে? বললাম, কারিমা, আমি আর তোমার কিশোরী কাকা। শুনি দরজা খুলে দিয়ে হাসি মুখে একপাশে সরে দাঁড়ালো চারি। বলল, কি আশ্চর্য দেখুন কাকাবাবু, আজই বাবা বলছিলেন আপনাদের কথা। বলছিলেন অনেকদিন আসেনি ওরা, কোনো বিপদ আপদ হলো কিনা। কিশোরী বলল, বিপদ হয়েছে বটে চারিমা, তবে ঠিক আমার না, আমার এক আত্মীয়ের। তুমি এই ভাজাভুজিগুলো একটা থালায় করে নিয়ে এসো তোমা, আর সঙ্গে একটু মুড়ি মাখাও আনবে। যাও, দেরি করো না। আমাদের গলা শুনতে পেয়ে তারানাথ ভেতরে ওর ঘর থেকে বলে উঠল, আরে এসো এসো ভাইয়ারা, অনেক দিন পর, তোমাদের কথাই ভাবছিলুম। বসো বসো। ওরে চারিমা, 3 কাপ চা বসাতো মা। তারানাথের উষ্ণ অভ্যর্থনা পেয়ে আমরা দুজন ঘরের কোণা থেকে মাদুরটা নিয়ে মেঝেতে বিছিয়ে বসে পড়লাম। তারানাথ তার সেই তক্তপোষের ওপর আসন পিড়ি হয়ে বসে কি যেন একটা বই পড়ছিল। হাসতে হাসতে বলল, তোমরা বশীকরণে বিশ্বাস করো? সেই সব নিয়েই এই বইখানায় লিখেছে। জানি তোমরা হেসে উড়িয়ে দেবে, কিন্তু এ জিনিস আমার স্বচক্ষে দেখা। এখনো চোখ বুঝলেই স্পষ্ট দেখতে পাই। তারানাথের কথা শুনেই আমার আর কিশোরীর মধ্যে দৃষ্টি বিনিময় হয়ে গেল। এ তো মেঘনা চাইতেই জল দেখছি। আমরা তো বশীকরণ করানোর উদ্দেশ্য নিয়েই আজ এখানে এসেছি। ইনিও সেই কথাই তুললেন। তারানাথ একটু উসখুস করছে দেখে আমি তাড়াতাড়ি পকেট থেকে পাসিং শোয়ের প্যাকেটটা বের করে সবিনয়ে এগিয়ে দিল। স্মিত হেসে তারানাথ প্যাকেটখানা থেকে একটা সিগারেট বের করে ধরালো। তারপর বেশ মৌজ করে কয়েকটা সুপটান দিয়ে বলল, সে প্রায় 2 যুগ আগের কথা। এখনো যেন চোখ বুঝলে আমি স্পষ্ট দেখতে পাই। আমি আবার কিশোরীর দিকে ফিরে তাকালাম। এ কি, আমাদের কথাটা বলাই হলো না, উনি এরই মধ্যে গল্প বলা শুরু করে দিলেন। আমার চোখের দৃষ্টি দেখে মনের কথা তৎক্ষণাৎ পড়ে ফেলল বুদ্ধিমান কিশোরী। সেই ইশারায় আমাকে ধৈর্য ধরতে বলল, বোঝাতে চাইল, গল্প শোনাচ্ছে তারানাথ, শুনি না। এমন বৃষ্টি ভেজা দিনে চা, চপ আর তারানাথের গল্প এ কখনো কেউ ছাড়ে? ওইটার জন্যই তো অন্যান্য দিন মুখিয়ে থাকে। সমস্যাটা তো গল্পের শেষে বললেও হবে নাকি? ভাবলাম কিশোরী ঠিকই বলেছে। তাহলে প্রথমে শুনেই নেওয়া যাক তারানাথের রোমহর্ষক বশীকরণের গল্পটা। তারানাথ তক্তপোষের ওপর নড়ে চড়ে বেশ করে গুছিয়ে বসলো এবার। তারপর পাশের টেবিলে রাখা জলের গ্লাস থেকে 1 গ্লাস জল খেয়ে নিয়ে বলতে শুরু করলো তার বশীকরণের গল্প। আমার তখন বয়স বেশি নয়, বুঝলে, এই 20-22 বছর হবে। তখনও মধুসুন্দরী দেবীর নেশাটা আমার পুরোপুরি কাটেনি। বরাকর নদীর তীরে তীরে ভবঘুরে পাগলের মতো ঘুরে ঘুরে বেড়াই। নাওয়া নেই, খাওয়া নেই, ঘুম নেই। গালে বড় বড় দাড়ি গজিয়ে গেছে,
চোখ ঢুকে গেছে কোটরে, মাথায় জটা পড়ে গেছে অবিন্যস্ত চুলে, গায়ে চিমটি কাটলে ময়লা ওঠে। বাচ্চারা দেখতে পেলে ভয়ে দৌড়ে পালায় ভূত ভূত বলে। একদিন এভাবেই হাঁটতে হাঁটতে আমাকে দেখে কয়েকজন গ্রামবাসী ধরে নিয়ে এলো তাদের গ্রামে। আমিও চলে এলাম তাদের সঙ্গে। আসলে মধুসুন্দরী দেবীর প্রভাবে আমার মধ্যে তখন নিজস্ব ইচ্ছা অনিচ্ছা কিছুই ছিল না। যে কেউ আমাকে তার নিজের ইচ্ছায় চালাতে পারত, এমনই হয়ে গিয়েছিল আমার অবস্থা। তাই কোনো কথা না বলে বাধ্য ছেলের মতো গ্রামবাসীদের সঙ্গে চলে এলাম তাদের গ্রামে। গ্রামের ভাঙা প্রাচীন এক কালী মন্দিরে থাকত একজন সাধু বাবা। সাধু বাবার বয়স তখন অনেক হয়ে গেছে, কিন্তু শরীর তখনও বেশ সক্ষম। ছোট একটা জটা মাথায় চূড়া করে বাঁধা। ইতিহাস বইয়ে পড়া প্রাচীন মুনি ঋষিদের মতো এই সাধু বাবার চোখ দুটি থেকেও মায়া মমতা যেন ঝরে পড়ছে। বড় ভালো লাগলো আমার তাকে। তার কাছে আমাকে নিয়ে গিয়ে গ্রামের লোকেরা বলল, বাবা, ছেলেটি পাগলের মতো নদীর চরে ঘুরে আর সারাদিন আপন মনে কিসব বিড়বিড় করে বকতে থাকে। আপনি তো নানান রকম জড়িবুটি জানেন, দেখুন তো এই ছেলেটাকে চিকিৎসা করে সুস্থ করতে পারেন যদি। আহা, ছেলে মানুষ, কি জানে কোথায় ঘর কাদের ছেলে। সুস্থ হয়ে মায়ের ছেলে মায়ের কাছে ফিরে যাক বাবা। ছেলেটা তো কিছু বলতে পারে না, ঘরের কথা জিজ্ঞাসা করলে কেমন যেন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। সাধু বাবা আমাকে দেখলেন ভালো করে, দু চারটি কথা জিজ্ঞেসও করলেন। আমার তখন সব কেমন যেন ঘোর ঘোর লাগে। চারিদিকে তাকালেই যেন মধুসুন্দরী দেবীকে দেখতে পাই। কখনো সে হাসছে, কখনো চোখ পাকিয়ে ভয় দেখাচ্ছে, আবার কখনো ছোট মেয়ের মতো ঠোঁট ফুলিয়ে আছে অভিমানে। আমাকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতে দেখে সাধু বাবার বোধহয় মনে মায়া হলো। তিনি গ্রামবাসীদের বললেন, থাকুক কেনে আমার কাছে কিছুদিন, মাথা টাথা উয়ার ঠিক হলে যদি ঘরকে যেতে চায় যাবে, আর যদি থেকে যেতে চায় তো থাকবে থাকবে আমার কাছকে। তোমরা সব যে যার ঘরকে চলে যাও, যাও যাও। সেই থেকে গেলাম সাধু বাবার কাছে। দামোদরের তীরে ছোট্ট গাঁয়ে তাল পাতার কুটিরে। লোকে সাধু বাবাকে খুব ভালোবাসত। যার ঘরে যা ফল ফসল ফলত দুটি চারটি করে দিয়ে যেত মায়ের ভোগের নাম করে। তাতেই আমাদের দুজনের দিব্যি চলে যেত। বাবার মাথায় ছিল বিরাট জটা, তাই গ্রামের লোক তার নাম দিয়েছিল জটাই বাবা। বাবার কাছে তারা হাত দেখাতো, বিপদে আপদে প্রতিকার জানাতে আসতো। এটা ওটা শেকড় বাকড়, জল পোড়া, তেল পোড়া, সিঁদুর পোড়া এই সব নিয়ে যেত, আর তাতে নাকি তাদের রোগ ভালো হতো। বাবার ওপর তাদের ছিল অগাধ বিশ্বাস। আমাকেও জটাই বাবা কি একটা পাতার রস রোজ খেতে দিত, আর মাথায় মাখিয়ে দিত আরো কি একটা পাতা থেঁতো করে, তার চটচটে ওই আঠালো রস। এইসব গাছ গাছালির জড়িবুটিতে একটু একটু করে আমার মাথার সেই কুয়াশা কুয়াশা ভাবটা কেটে যেতে লাগলো। আমি অন্য কোনো কাজ না থাকায় এক মনে সাধু বাবার সেবায় মন দিলুম। বন জঙ্গল থেকে ভোগ রান্নার কাঠ কুটো কেটে আনতুম, নদী থেকে জল আনতুম,
ফুল তুলে এনে পুজোর জোগাড় করে দিতুম, চাল ধুয়ে এনে আনাজপত্র কেটে রান্নার জোগাড় করে দিতুম। জটাই বাবা জপ তপে আর পুজোয় বেশিরভাগ সময় কাটালেও সন্ধেবেলা বসে বসে নানা দেশ বিদেশের গল্প বলতো। গ্রামের 2-4 ভক্ত লোক আসত, আমিও এক পাশে বসে চুপ করে শুনতুম। তারপর সাধু বাবার ঘুম পেলে একটু পদসেবা করতুম তার। বাড়ির কথা তেমন একটা মনে পড়তো না, বেশ দিব্যি কাটছিল দিনগুলো। হঠাৎ একদিন এক কাণ্ড ঘটে গেল। এই পর্যন্ত বলে তারানাথ আমার আনা পাসিং শোয়ের প্যাকেটখানা থেকে একখানা সিগারেট বের করলো। কোমরে গোঁজা দেশলাই বের করে সাবধানে সিগারেটটা ধরিয়ে দিব্যি আরাম করে টানতে লাগলো ধোঁয়া ছড়িয়ে। আমরা ধৈর্য ধরে অপেক্ষা করতে লাগলাম নীরবে। 2-4টে টান দিয়ে দিয়ে তারানাথ নিজে থেকেই আবার শুরু করলো। হ্যাঁ, যা বলছিলাম, সেদিন সন্ধ্যের দিকে আমি গিয়েছিলাম দিঘি থেকে জল আনতে। দিনের বেলার দিকে যেতাম না, কারণ তখন গ্রামের বউ ঝিরা ভিড় করে ঘাটে আসতো। তারা গা ধুত, সাঁতার কেটে স্নান করত, জল ভরে নিত কলসিতে। সন্ধ্যের অন্ধকার নেমে আসবার সঙ্গে সঙ্গে ফাঁকা হয়ে যেত ঘাট। সেই সময়ে আমি যেতাম ঘাটে জল নিতে। সেদিন ঘাটে গিয়ে দেখি পাড়ের কাছে মেয়েদের মাথার লম্বা লম্বা চুল এক রাশ ভাসছে। সন্ধ্যের আবছা আলো আঁধারির মধ্যে এই দৃশ্য দেখে আমার কেমন যেন গাটা ছমছম করতে লাগলো। সেই সঙ্গে কেমন যেন সন্দেহ হলো, কোনো মেয়ে নয় তো। শেষ পর্যন্ত দ্বিধা দ্বন্দ্ব কাটিয়ে জলের ওপর ভাসতে থাকা চুলের গোছাটা ধরে টান দিতেই ভেসে উঠল একটা মেয়ের শরীর। আমি একা সে ভারী শরীর টেনে ওপরে তুলতে পারলাম না। দৌড়ে মন্দিরে গিয়ে সাধু বাবাকে ডেকে নিয়ে এলাম। তারপর আমি আর সাধু বাবা দুজনে মিলে টানতে টানতে সেই মেয়েটার ভিজে ভারী শরীরটাকে টেনে ঘাটের ওপরে তুললাম। একটা অল্প বয়সী মেয়ে, মেয়েটার হাতে শাঁখা আর সিঁথিতে সিঁদুর লেগে। দেখে বুঝতে পারলাম সধবা বউ। সাধু বাবা নাড়ি ধরে কিছুক্ষণ পরীক্ষা করে বললেন, এখনো প্রাণ আছে, চেষ্টা করলে বাঁচানো যেতে পারে। আগেই বলেছি, সাধু বাবা অনেক কিছু জানতেন। তার নির্দেশে বউটাকে ধরে চিৎ করে শুইয়ে দিলাম। তারপর মুখের মধ্যে আঙুল ঢুকিয়ে খানিকটা ঝাঁঝি আর শ্যাওলা বের করে আনলেন সাধু বাবা। তারপর বুকের বাম দিকে 2 হাতের তালু দিয়ে চাপ দিয়ে যেতে লাগলেন। মাঝে মাঝে বউটার মুখে মুখ লাগিয়ে ফুঁ দিয়ে গেলেন। আমি তো ভয়ে ঠক ঠক করে কাঁপছি। এইভাবে প্রায় টানা ঘণ্টাখানেক চেষ্টার পর বউটা খানিকটা জল বমি করল। তারপর একটু একটু করে শ্বাস প্রশ্বাস স্বাভাবিকভাবে চলতে লাগলো তার। ততক্ষণে রাত হয়ে গেছে। গ্রামের ঘরবাড়ি শুনশান হয়ে গেছে, আলো দেখা যায় না কোথাও। সাধু বাবা ধীরে ধীরে বউটিকে তুলে বসিয়ে দিয়ে বললেন, কে তুমি মা? তুমি কি মরতে গিয়েছিলে? কেন মা? মেয়েটি কোনো উত্তর না দিয়ে মুখ নিচু করে নিঃশব্দে কাঁদতে লাগলো। সাধু বাবা বললেন, তোমার কোনো ভয় নেই মা, তুমি ধীরে ধীরে বাড়ি চলে যাও। কেউ কোনো কথা জানতে পারেনি, আমিও কাউকে কিচ্ছু বলবো না। আমি কি তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দিয়ে আসবো? মেয়েটি এবার আরো কাঁদতে কাঁদতে বলল,
বাড়ি ফিরে গিয়ে আমি কি করব বাবা? আমার স্বামী অন্য একজনকে ভালোবাসে, তার কাছেই সে পড়ে থাকে সারা দিন সারা রাত। সকালবেলা টলতে টলতে তারপর বাড়ি ফেরে, কোনো দিন তো তাও ফেরে না। আমাকে আপনি কেন বাঁচালেন বাবা? আমাকে আপনি কেন বাঁচালেন? আমার তো মরে যাওয়াই ভালো ছিল। তুমি স্বামীকে কিছু বলতে পারো না? সাধু বাবা বললেন। বউটি চোখ মুছতে মুছতে বলল, কি বলবো বাবা, কিছু বললেই যে আমায় মারতে আসে, এক একদিন মেরে বাড়ি থেকে বের করে দেয়। বাপ মানেই তো কার কাছে আমি যাবো বাবা? স্বামী যাকে দেখতে পারে না, তার সংসারে বেঁচে থেকে কি লাভ? আমার ওই মরণই ভালো ছিল। কেন আপনি বাঁচালেন আমায়? কেন? এই বলে বউটা সাধু বাবার পা জড়িয়ে ধরে উপুর হয়ে শুয়ে পড়ে খুব কাঁদতে লাগলো। সাধু বাবা তার মাথায় সস্নেহে হাত বুলিয়ে দিতে দিতে বললেন, ঠিক আছে ঠিক আছে, তুই বাড়ি যা মা, আমি দেখছি তোর স্বামীকে তোর কাছে ফিরিয়ে দিতে পারি কিনা। তুই কিন্তু কাউকে কিচ্ছুটি জানাবি না, শুধু আমি যা যা চাইবো সেই সব জিনিসগুলো তুই আমাকে চুপি চুপি এনে দিস। কিন্তু সাবধান, কেউ যেন গুণাক্ষরেও কিছু জানতে না পারে। এখন বাড়ি চলে যা সাবধানে। হ্যাঁ, কাল সকালবেলার দিকে মন্দিরে আসিস। কাল শনিবার, মায়ের পুজোর জন্য ভোগ আনিস মধ্যরাতে, তাহলে তোকে কেউ আর কোনো সন্দেহ করবে না। জটাই বাবার কথায় আর তাঁর স্নেহময় ব্যবহারে আশ্বস্ত হয়ে দুঃখী মেয়েটি ধীরে ধীরে মাটি থেকে উঠে অতি কষ্টে হেঁটে হেঁটে বাড়ি ফিরে গেল। আমিও জটাই বাবাকে নিয়ে আশ্রমে ফিরে এলাম। তখন রাত শেষ হতে আর বড় বেশি বাকি নেই। পশ্চিম আকাশে জ্বলজ্বল করছে শুকতারা। গল্প করতে করতে কখন যে রাত নেমে এসেছে বুঝতেই পারিনি। পারলাম হঠাৎ যখন ঝপ করে নিভে গেল ঘরের একমাত্র রুগ্ন ঝুল কালিমাখা ইলেকট্রিক বাল্বখানা। তারানাথ বিরক্ত হয়ে বলল, যা চলে গেল। আজকাল এই এক উৎপাত শুরু হয়েছে এ পাড়ায়। একটু ঝড় জল হয়েছে কি অমনি আলো চলে যাবে। ওরে ও চারিমা, একটা আলো টালো দিবি এ ঘরে। আসছি বাবা। চারির গলা শোনা গেল রান্নাঘরের দিক থেকে। আমার কিন্তু বেশ লাগছিল এই ঘন অন্ধকার, আসন্ন রাত, বাইরে টিপটিপ বৃষ্টি, বেশ একটা অপার্থিব অলৌকিক পরিবেশ। আলো থাক না ঠাকুরমশাই, এই তো বেশ কেমন গল্পের উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে দেখুন। কিশোরী আবার একটু সাবধানী স্বভাবের, তাড়াতাড়ি বলে উঠল, আরে না না, কি যে বলো তুমি। একে এই পুরোনো আমলের পলেস্তরা খসা পুরো বাড়ি, তার উপর আবার বৃষ্টি বাদলার দিন, যদি দুম করে কিছু একটা বেরিয়ে পড়ে। শুধু সাপ খোপ কেন, বিছে টিছেও তো থাকতে পারে। এরকম বাড়িতে বিষাক্ত কিছু না থাকাটাই তো আশ্চর্যের। কথাটা অবশ্য ভুল বলেনি কিশোরী। তারানাথের এই পুরনো ফাটল ধরা শ্যাতলা পড়া বাড়িখানা সাপ বিছের মতো জীবদের আদর্শ বাসস্থান, এবং এই বাদলা সাঁঝের অন্ধকারে তারা যদি হঠাৎ বেরিয়ে আসে অবাক হবার কিছু নেই। ভাবতে ভাবতেই দেখি এক হাতে একটা হ্যারিকেন আর অন্য হাতে একটা মাঝারি আকারের কাঁসার থালা হাতে নিয়ে ঘরে ঢুকছে চারি। গরম চার চপের গন্ধে মনটা উচাটন হয়ে উঠল। চারি আমাদের সামনে থালা ভরা মুড়ি আর চপ রাখলো। দেখলাম থালার ওপর 3 কাপ গরম ধোঁয়া ওঠা চাও এনেছে চারি। সোৎসাহে বললাম, বাহ 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 চারি মা, বেশ করেছ, চাটা এনে তুমি বেশ করেছ। তারানাথও একটা কাপ উঠিয়ে নিয়ে ছোট্ট একটা চুমুক দিয়ে বলল,
খুব ভালো চা হয়েছে। তুইও দুটো চপ নে না মা, এখান থেকে নে নে। চারি সলজ্জ হেসে বলল, না বাবা, আমার কাছে। কোথায় আছে? ওই তো রান্নাঘরে। তোমরা খাও, আমি যাই ভাত বসাই। চারি দ্রুত পায়ে চলে গেল, হ্যারিকেনটা ঘরের এক কোণে নামিয়ে রেখে। তারানাথ নিঃশব্দে তেলে ভাজা আর মুড়ি মুঠোয় ভরে নিয়ে মুখের মধ্যে দিয়ে চেবোতে লাগলো। তার অর্ধ নিমিলিত চোখ দেখে বোঝাই যাচ্ছিল খুব উপভোগ করছে সেই ব্যাপারটা। হ্যারিকেনের আলোয় ঘরের দেওয়ালে তিনটে অস্পষ্ট ছায়া, আলোর শিখার ছন্দে ছন্দ মিলিয়ে ছায়া কখনো ছোট হচ্ছে, কখনো বড়। ধীরে ধীরে কাঁপছে ছায়া, কেমন যেন একটা ভৌতিক পরিবেশ। কিশোরী চায়ে চুমুক দিতে দিতে বলল, আচ্ছা ঠাকুরমশাই, এই বশীকরণ ব্যাপারটা আসলে কি? এটা কি সত্যি সত্যি সম্ভব? না মানে কোনো মানুষকে মন্ত্র বলে কি সত্যি সত্যি বশীভূত করা যায়? যায় মানে আলবাত যায়। তারানাথ প্রতিবাদ করে উঠল, আরে বাবা, কাজ তো মানুষ করছে না, করছে এক অতি প্রাকৃত শক্তি। মন্ত্র বলে সেই শক্তিকে মুঠোয় এনে তাকে দিয়ে কাজ করিয়ে নেওয়া হয়। অথর্ব বেদে এই সব ক্রিয়ার কথা পরিষ্কার লেখা আছে। তন্ত্রের ষটক্রিয়ার মধ্যে বশীকরণ হল দ্বিতীয় ক্রিয়া। মহারাজ চন্দ্রগুপ্তের মন্ত্রী চাণক্য পণ্ডিত, তোমরা যাকে কৌটিল্য বলে চেনো, তিনি পর্যন্ত তার অর্থশাস্ত্র বইয়ের একটা খণ্ডে এইসব কারণ বশীকরণ সম্বন্ধে রয়েছেও। তার কাজ না হলে এত হাজার হাজার বছর ধরে মানুষ এসবে বিশ্বাস করে আসছে কি করে? আমি বললাম, কিশোরীর কথা ছাড়ুন না ঠাকুরমশাই, আপনি যে মহিলার কাহিনী বলছিলেন সেইটাই শেষ করুন আগে। তারানাথ চপের বাকি আধখানা মুখের মধ্যে চালান করে দিয়ে বলল, হ্যাঁ, সেই মেয়েটা সেদিন রাতে জটাই বাবার সব কথা মন দিয়ে শুনে ধীরে ধীরে উঠে বাড়িতে চলে গেল। তারপর দিনই ছিল শনিবার, অমাবস্যা। মন্দিরে এই দিন মা কালীর পুজো হতো তন্ত্রমতে। গ্রামবাসীরাই পূজার উপাচার সব জোগাড় যন্ত্র করে দেয়। রাত 10টার পর সাধু বাবা পুজোয় বসলেন। চারিদিকে ঘিরে বসল গ্রামের ভক্তিমান মানুষজনেরা। বাবার পরনে লাল টকটকে কাপড়, গলায় 3-4 ছড়া পদ্মবীজের মালা, কপালে সিঁদুরের তিলক, মাথায় দীর্ঘ জটাজুট। দেখলেই মনটা ভক্তিভাবে আচ্ছন্ন হয়ে পড়ে। আমি লক্ষ্য করলাম গ্রামবাসীদের ভিড়ের মধ্যে সেই বউটিও গুটিসুটি মেরে এক কোনায় চুপটি করে বসে আছে। তার মাথায় এক গলা ঘোমটা থাকা সত্ত্বেও তাকে আমি ঠিকই চিনতে পারলাম, কারণ সে মাঝে মাঝে ঘোমটার ফাঁক দিয়ে জুলজুল করে তাকাচ্ছিল চারদিকে। যাই হোক, গভীর রাতে পুজো শেষ হলো। সাধু বাবা হোম শেষ করে আহুতি দিলেন। তারপর আমার হাতে হোমের ভস্য গঙ্গা জলে গুলে একটা তাম্রকুণ্ড ধরিয়ে দিয়ে বললেন, যাও, সবাইকে ফোঁটা দিয়ে এসো, আর ওই বউটিকে একটু দাঁড়িয়ে যেতে বলো। আমি সাধু বাবার কথা মতো সবাইকে হোমের ফোঁটা দিতে দিতে এগিয়ে চললাম। শেষে সেই বউটির কাছে এসে গলার স্বর নামিয়ে বললাম, বাবা আপনাকে একটু দাঁড়িয়ে যেতে বলেছেন। বউটি কোনো উত্তর দিল না, তবে তার ঘুমটাখানা সামান্য কাত হয়ে সম্মতি বুঝিয়ে দিল। পাড়াগাঁয়ের গভীর রাত, অমাবস্যার অন্ধকার এত গাঢ় যে 2 হাত দূরের মানুষ দেখা যায় না। পুজোর প্রসাদ নিয়ে সবাই যে যার মতো বাড়ির দিকে পা বাড়ালো। মন্দির সম্পূর্ণ নির্জন হয়ে যাবার পর
সাধু বাবা মেয়েটিকে কাছে ডাকলেন। প্রদীপের আবছা আলোয় দেখলাম ভয়ে একদম কুঁকড়ে আছে বেচারি। সাধু বাবা বললেন, ভয় নেই মা, তোকে মা বলে ডেকেছি যখন, তখন তোর চোখের জল আমি মুছিয়ে দেবই দেব। আমি সাধারণত এই সব কাজ খুব একটা করি না, তবে কি না তোর জন্য মনটা বড় কেঁদেছে। তবে শোন মা, যা যা বলবো সব ঠিক ঠিক মতো করতে পারবি তো? মেয়েটি মাথা নেড়ে বলল, পারবো বাবা। আমার স্বামীকে ফিরে পাবার জন্য আপনি যা বলবেন আমি সব কিছুই করতে পারবো। সাধু বাবা বললেন, ভালো করে শোন মা, এসব কিন্তু বড় সহজ জিনিস নয়। যদি একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। আমার মায়ের সহচরী 64টি যোগিনী আছেন, তাদের সাহায্যেই আমি এই কাজ করব। সেজন্য আগে তাদের সাধনা করে পরিতুষ্ট করতে হবে, তারপর তারা আসবেন আর আমার অনুরোধ রাখতে রাজি হবেন। মেয়েটি মাটি থেকে মুখ না তুলে মৃদু স্বরে বলল, কি কি লাগবে আপনি বলুন বাবা, আমি আমার গলার হার বাঁধা দিয়ে সব টাকা জোগাড় করব। সাধু বাবা একটু হেসে বললেন, এ টাকার কাজ নয় মা, এ হলো সাহস আর মনের জোরের ব্যাপার। কাজ শুরু করার পর কিন্তু আর পিছনে ফেরা যাবে না। মেয়েটি ভীত গলায় বলল, এ কথা কেন বলছেন বাবা? তোমার স্বামী বিপথগামী, তাকে জোর করে ফেরাতে হলে শাসন করতে হবে, তার উপর কিছু অস্ত্র প্রয়োগ করতে হবে, যেমন অবাধ্য গরুকে মেরে গোয়ালে ঢোকানো হয়, ঠিক তেমনি। মেয়েটি কাঁদো কাঁদো স্বরে বলল, সে কিরকম অস্ত্র? হ্যাঁ, সে কিরকম অস্ত্র বাবা? ওনার কিছু হয়ে যাবে না তো? না 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 না, শেষে কিনা স্ত্রী হয়ে আমি স্বামী খাতিনি হব? ওরে, এ অস্ত্র সে অস্ত্র নয়, এ হলো মন্ত্রের মার। প্রাণ যাবে না, শরীরে কোনো আঘাতে দাগও থাকবে না, শুধু ভেতরে ভেতরে এমন অসহ্য যন্ত্রণা হবে যে সে মানুষ একেবারে ছটফট করতে থাকবে সারাদিন রাত। তবে হ্যাঁ, দেখতে হবে, ভালো করে দুজনকেই দেখতে হবে। তুই ওদের দুজনের 2খানা ছবি আমাকে এনে দিতে পারবি? মেয়েটি এবার কেঁদে ফেলে বলল, পারবো না বাবা, আমাদের গরিব চাষাভুষোর ঘর, আমাদের ঘরে তো কারো ছবি টবি থাকে না। সাধু বাবা বললেন, আর ওই মেয়েটা যার ঘরে এই তোর স্বামী রাত কাটায়, তার ছবিও পাবি না? না বাবা। কাতর ভাবে বলল মেয়েটি। তারপর কিছুক্ষণ চুপ করে থেকে বলল, সেই মেয়েটি হলো এই গাঁয়ের জমিদার বাবুর বিধবা বোন। ওরা জাতে বামুন, তাও আবার খুব ধনী মানুষ, আর আমরা গরিব কুমোর। ছবি তার থাকলেও থাকতে পারে, তবে আমি তো তা জোগাড় করতে পারবো না বাবা। তারপর কিছুক্ষণ চুপ করে থেকে আবার সে বলল, বেশ, ছবি না হোক, ওদের দুজনের পরনের কাপড়ের একটা টুকরো আর ওদের দুজনের মাথার চুল কগাছি জোগাড় করতেই হবে, যেমন করেই হোক। তারপর আমি আমার মায়া পাথরে তাদের ছবি দেখতে পাবো। ছবি না দেখতে পেলে মন্ত্র প্রয়োগ করব কি করে? হ্যাঁ, আর বস্তুকে না দেখলে তো আর বান সরা যায় না। বাবার কথা শুনে
মেয়েটি অনেকক্ষণ মাথা নিচু করে বসে রইল। তারপর মৃদু কণ্ঠে বলল, আমি দেখছি বাবা চেষ্টা করে। আমার বাড়ির লোকের পরনের কাপড়ের টুকরো আর মাথার চুল আমি ঠিকই জোগাড় করে আনতে পারবো, কিন্তু ওই শয়তানি রাক্ষসীটার কাপড়ের টুকরো আর চুল কি করে জোগাড় করব আমি তো সেটাই ভেবে উঠতে পারছি না। তবে আমি দেখছি, ঠিক আছে আমি দেখছি। আপনি তেনাদের যজ্ঞের সব জোগাড় জানতি করুন, আমি দেখছি কি করে ওই দুটো জিনিস আমি জোগাড় করতে পারি। কথাগুলো বলে মেয়েটা বাড়ি চলে গেল। টিম টিম করে জ্বলছে কেরোসিন তেলের হ্যারিকেন। তার ম্লান রুগ্ন আলোয় দেয়ালে কাঁপছে অজস্র ছায়া। তারানাথ বলে চলেছে তার দেখা এক আশ্চর্য বশীকরণের কাহিনী। অনেকক্ষণ একটানা কথা বলে যাবার পর তারানাথ পাসিং শোয়ের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে ধরাতে লাগলো। আমরা দুই একনিষ্ঠ শ্রোতা উৎকর্ণ হয়ে আছি গল্পের পরবর্তী অংশ শুনবার জন্য, কিন্তু তারানাথ এক মনে ধূমপানে ব্যস্ত। তখন বহুক্ষণ সারা শব্দ করছে না দেখে আমি আগ বাড়িয়ে বললাম, ঠাকুরমশাই, বউটি তারপর কি করলো? ওই সব জিনিস মানে তার স্বামী আর তার প্রেমিকার মাথার চুল ও পরনের কাপড়ের টুকরো আনতে রাজি তো হয়ে গেল, কিন্তু শেষ পর্যন্ত সে কাজটা পারল কি? তারানাথ আমার প্রশ্নটা বেশ মন দিয়েই শুনল। তারপর ঠোঁট থেকে সিগারেটটা নামিয়ে তর্জনী ও মধ্যমার ফাঁকে রেখে বলল, না পেরে তার আর উপায় কি বলো? যদিও বেদানা মানে তার স্বামীর ওই প্রেমিকার মাথার চুল সংগ্রহ করাটা ছিল বেশ কঠিন। সে মেয়ে ছিল একে ধনী, তাই উচ্চ বর্ণের, দারুণ অহংকারীও বটে, আবার খুব শৌখিন। কিশোরী হঠাৎ খুক খুক করে হেসে উঠল। আপনি এত সব জানলেন কি করে? আপনি তো ওই গ্রামে একেবারেই নবাগত। শুনে তারানাথ সিগারেটে আরও কটা টান দিয়ে বলল, মেয়েটাকে বার কয়েক মন্দিরে আসতে দেখেছি আমি। তার ভাইয়ের বউয়ের সঙ্গে পুজো দিতে আসতো। বিধবা হলেও তার সাজ পোশাকের ঘটা দেখেই বুঝে গিয়েছিলাম তার চরিত্র কেমন। আমি বললাম, তারপরে কি হলো তাই বলুন ঠাকুরমশাই। তারানাথ বলতে লাগলো, ওই জমিদার কন্যার কাপড়ের টুকরো বা তার মাথার এক গাছি চুল সংগ্রহ করে আনা যে কোনো লোকের পক্ষেই অসম্ভব। তার ওপরে এই কমলা তো তার প্রতিপক্ষ। কাছে যাওয়া তো দূর, ওর বাড়ির ত্রিসীমানাতেও ঢুকতে পারবে না কমলা। তবু দেখি চেষ্টা করে। এই বলে সাধু বাবাকে প্রণাম করে মহিলা তো বাড়ি চলে গেল। ওদিকে সাধু বাবা আমাকে আদেশ করলেন, এই বেটা, তুই মেয়েটার সঙ্গে একটু যা। এত রাত হয়েছে, তাই ঘুটঘুটে অন্ধকার, ওকে ওর বাড়ির কাছে ছেড়ে দিয়ে যা যা। আমি একটা লাঠি হাতে নিয়ে বেরোলাম। পুজোর ডালা হাতে নিয়ে কমলা চলল আমার পিছন পিছন। সেদিনের সেই রাতে জল থেকে তুলে বাঁচানোর পর থেকে বউটা আমাকেও সাধু বাবার মতোই ছেদ্দা ভক্তি করত। খানিক দূর হেঁটে যাবার পর সে খুব ধীরে ধীরে দ্বিধা জড়িত গলায় বলল, ছোট ঠাকুর বাবা, ছোট ঠাকুর বাবা, আপনি তো পুজোর জিনিস এটা সেটা চাইতে জমিদার বাড়ি যান, হ্যাঁ? আপনি পারবেন না? কি কি পারতে বলছো? ওই শয়তানি বেদানাটার মাথার চুল আর শাড়ির সুতো জোগাড় করে আনতে হবে, পারবেন? আমি চমকে উঠে বললাম, হ্যাঁ, না না, আমি বিদেশি মানুষ, এখানে কদিন হলো এসেছি, আর তাছাড়া এসব কাজ এভাবে হয় না। যার কাজ তাকে নিজেকেই এইসব বস্তু সংগ্রহ করতে হয়।
অন্যকে দিয়ে করালে কাজ হয় না, আমি খুব ভালো করে জানি। মেয়েটা আর কিছু বলল না। আমি তাকে তার বাড়ির কাছাকাছি পৌঁছে দিয়েই ফিরে এলাম মন্দিরে। তারপর দিন যায়, একদিন দুদিন করে প্রায় 10 দিন পার হয়ে গেল। ভাবলুম কমলা বোধহয় আর এলো না, একটু মন খারাপ হয়ে গেল। হঠাৎ একদিন সন্ধেবেলা কমলা এসে হাজির। সাধু বাবা বললেন, এই এনেছিস যা যা বলেছিলুম? কমলা বললে, হ্যাঁ বাবা, অনেক কষ্টে জোগাড় করেছি, অনেক কষ্টে। বেদানাথ ঝিয়ের সঙ্গে লুকিয়ে সই পাতিয়ে নিলাম। তারপর অনেক কান্নাকাটি করে তার কাছে একটা পুরনো কাপড় চাইলাম। সে গরিব মানুষ, কোথায় আর পাবে বলুন? তাই বেদানার কাছ থেকে চেয়ে নিয়ে তার পরনের একটা পুরনো কাপড় আমায় দিল। বেদানার চুল আঁচড়াবার পর ছেঁড়া চুলের নুড়ি যেখানে ফেলে, লুকিয়ে সেই আস্তাকুর খেটে আমি তার মাথার চুলও জোগাড় করেছি। এবার যা করবার আপনি করুন বাবা, আপনি করুন। এই বলে কমলা হতাশ ভাবে সাধু বাবার পায়ের কাছে বসে পড়ল। সাধু বাবা বললেন, ঠিক আছে, ঠিক আছে, এবার আমি যজ্ঞ শুরু করব। 21 দিন ধরে টানা যজ্ঞ চলবে। এর মধ্যে যদি সে নিজে থেকে সরে যায় তা ভালো, আর না হলে মারণ বান মারতে হবে। তাতে হয়তো শেষে মেয়েটার প্রাণ পর্যন্ত চলে যেতে পারে। হ্যাঁ। শুনে কমলা ভয়ে চিৎকার করে উঠল। সাধু বাবাও বললেন, আমিও চাই না, আমিও চাই না একটা জলজান্ত মানুষ মারা পড়ুক, আমি চাই নাকি? হ্যাঁ, তাই আবার মেয়েটাও তো মানুষ নাকি? হ্যাঁ, দেখা যাক কতদূর কি করতে পারি। তুই কাল সন্ধ্যাবেলা পুজো নিয়ে আয় মায়ের কাছে। 2 টকটকে লাল রক্ত জবা আনবি, আর 3টে নিখুঁত বেলপাতা আনবি। হ্যাঁ, কাল তো মঙ্গলবার। হ্যাঁ, মঙ্গলবার কাল থেকে আমার যজ্ঞ শুরু হবে। কমলা চলে গেল। যাবার সময় তার বরের একটা শতছিন্ন পুরনো জামা আর বেদানার কাপড় আর দুজনের মাথার চুল রেখে গেল একটা কাগজে মুড়ে। পরদিন প্রায় সারাটা দিন সাধু বাবা বাইরে বাইরে ঘুরে ঘুরেই কাটালো। সন্ধেবেলা সে যখন ফিরল, তখন তার ঝুলিতে দেখলাম নানা রকম জিনিস ভর্তি। সাধু স্নান করতে গেলে তার ঝুলি খুলে দেখি নানা রকম শেকড় বাকড়, গোটা 2 বন চাঁড়ালের ডাল, হাত 3 অপরাজিতা ফুলের লতা, একটা সাদা ডাব, একটা মরা কাক, একটা কি জানি কোন পশুর পায়ের হাড়, আর 1 শিশি দিশি মদ। বুঝতে পারছিলাম আজ রাতে কিছু একটা হতে চলেছে। কৌতূহল আর উত্তেজনায় আমার ভিতরটা তো টকবক করে ফুটতে লাগলো। সাধু বাবা স্নান সেরে এসে বললেন, শোন বেটা, আজ রাতে আমি চক্রে বসবো। এটা একরকম ভীষণ একটা যুদ্ধ বলতে পারিস। খারাপ শক্তিদের সঙ্গে আমার পাঠানো যোগিনী মায়েদের ভালো শক্তির যুদ্ধ শুরু হবে আজ। হ্যাঁ, এই সময় দুষ্ট শক্তিরা নানাভাবে চাইবে আমাকে আসন থেকে তুলে ফেলে দিতে, যজ্ঞ পণ্ড করে দিতে চাইবে। বুঝলি তো? তোকে থাকতে হবে পাহারাদার হয়ে। কি করতে হবে আমি সব তোকে বুঝিয়ে দিচ্ছি। এখন যা, দিঘিতে গিয়ে স্নান করে পবিত্র হয়ে আয়। যা। আমি জটাই বাবার কথা মতো ওই অত রাতে দিঘি থেকে স্নান করে এলাম। সাধু বাবার সঙ্গে আমারও উপবাস। ভাবছি দেখা যাক না কি হয়। সন্ধ্যের পর মন্দিরে শুরু হয়ে গেল পূজার আয়োজন। একদিকে আমি ফুল, বেলপাতা, রক্তচন্দন আর ধূপ দ্বীপ দিয়ে মা কালীর পূজার আয়োজন করছি।
আর অন্যদিকে সাধু বাবা আয়োজন করে চলেছেন ডাকিনী যোগিনীদের পুজোর। দেখলাম ডাকিনী যোগিনীদের ভোগের ব্যবস্থা কেমন করে হয়। সাধু বাবা পাটকাঠির আগুনে একটু কম সিদ্ধ ভাত রাঁধলেন আতপ চালের। তারপর মরা কাকটাকে সেই পাটকাঠির নিভন্ত আগুনে পোড়ানো হলো। এরপর তার সাথে কারণ বাড়ি মিশিয়ে তৈরি হলো ডাকিনী, যোগিনী, হাকিনী প্রভৃতি মায়ের 64 জন সহচারীদের ভোগ। এই ভোগ যত রকম নিকৃষ্ট বস্তু দিয়ে তৈরি। অন্যদিকে মা তারার ভোগ নিবেদন করা হয় যাবতীয় উৎকৃষ্ট বস্তু সামগ্রী দিয়ে। মায়ের পুজো সেদিন আমি করলাম সাধু বাবার নির্দেশ মতো। গ্রামের যারা যারা পুজো দিতে এসেছিল তারা প্রসাদ নিয়ে চলে গেল। কেবল একটি কোণায় চুপ করে বসে রইল কমলা। মন্দির নির্জন হতে সাধু বাবা তার বাঘ ছালের আসনখানি বিছিয়ে নিয়ে চক্রে বসলেন। দাউ দাউ করে জ্বলে উঠল হোমের আগুন। কিছুক্ষণের মধ্যে কোথাও কিচ্ছু নেই, হঠাৎ চারিদিকে ধুলো উড়িয়ে উঠল ভীষণ ঝড়। মন্দিরের চারপাশের গাছপালা ভীষণভাবে দুলতে লাগলো। মটমট করে গাছপালা ভাঙার শব্দ হতে লাগলো। আর সেই সঙ্গে শুরু হলো মুষলধারে বৃষ্টি। প্রথমে টিপ টিপ করে শুরু হলেও পরে বৃষ্টির বেগ বাড়তে লাগলো। আর সেই সঙ্গে বাড়ল ঝোড়ো হাওয়া। হোমের আগুন তো নিভে যায়। ওদিকে মন্দিরের টিনের চালার এখান ওখান থেকে জল পড়তে লাগলো যজ্ঞের বেদির ওপর। দেখলাম এভাবে সমানে জল পড়তে থাকলে তো আগুন নিভে যাবে, পণ্ড হয়ে যাবে যজ্ঞ। তাই কিছু একটা করতেই হবে। সাধু বাবা চক্রে বসেছেন। তিনি সমানে শুধু জপ করে যাচ্ছেন ইষ্ট মন্ত্র। দু চোখ বন্ধ তার। তাই যা করবার তা আমাকেই করতে হবে। মন্দিরের আটচালার বাইরে তখন ঝড়ের তাণ্ডব বেড়েই চলেছে ক্রমশ। একবার তো এমন জোরে একটা ঝড়ের ঝাপটা এলো যে মনে হলো গোটা চালাটাই বুঝি উড়ে যাবে শূন্যে। তবে ভয়ে বউটি জড়সড় হয়ে হোমের আগুনের কাছে ঘেঁষে এসে বসল। ভালো করে তাকিয়ে দেখলাম তার চোখ মুখ আতঙ্কে নীল হয়ে গেছে। এদিকে ঝড়ের তাণ্ডব উত্তরোত্তর বেড়েই চলল। রাত যত গভীর হচ্ছে ঝড় জল ততই বাড়ছে। তারানাথের গল্প বলার মধ্যে এমন একটা আকর্ষণীয় ব্যাপার আছে যে আমরা দুজনেই মন্ত্রমুগ্ধ হয়ে শুনে চলেছি। ইতিমধ্যে দুজনে প্রায় ভুলেই গিয়েছি যে আসলে কি উদ্দেশ্যে আমাদের এখানে আসা। তারানাথ অনেকক্ষণ এক নাগারে গল্প বলে যাবার পর একটু নড়ে চড়ে বসল। তারপর পাসিং শোয়ের প্যাকেট থেকে আবার একটা সিগারেট বের করে ধীরে সুস্থে ধরিয়ে মৌজ করে ধোঁয়া ছাড়তে লাগলো। তার চোখের দৃষ্টি তখন জানলার বাইরে ঘন কালো অন্ধকার আকাশের দিকে। বাইরে তখন কালবৈশাখী ঝড়ের দাপট একটু কমে এসেছে বটে, কিন্তু বৃষ্টি শুরু হয়েছে মুষলধারে। প্রচণ্ড গরমের পর এই বৃষ্টিটুকু বেশ স্বস্তি বয়ে এনেছে। মনে হলো তারানাথের মনে এই মুহূর্তে যেন এই ঘরের মধ্যে নেই, অন্য কোথাও চলে গেছে। আমি অধৈর্য হয়ে বলে উঠলাম, ঠাকুরমশাই। তারপর কি হলো বলুন না ঠাকুরমশাই। তারানাথ একটু যেন চমকে উঠল। ও হ্যাঁ, যা বলছিলাম। কথাটা বলে শেষ হয়ে যাওয়া সিগারেটটার মাথা নারকেলের মালার অ্যাস্ট্রেতে ঠুকে ঠুকে নিভিয়ে দিতে দিতে আবার ফিরে এলো গল্পে। বলল, কিছু মনে করো না। বাইরেই বৃষ্টি আর ঘন কালো অন্ধকার দেখে আমার সেদিনের কথা মনে পড়ে গিয়েছিল। উফ, কি ভীষণ ভয়ঙ্কর ছিল সেই রাত। আজ এই এত বছর পরেও
সেদিনের কথা মনে করতে গিয়ে সারা গায়ে কাঁটা দিয়ে উঠত। কিশোরী বলল, কেন, কি হয়েছিল সেই রাতে? কি হয়েছিল বরং বলো কি হয়নি। নেহাত আমার সেই জটাই বাবা সাধুর জোর ইষ্টবল ছিল, আর আমার মাথার ওপর ছিল মধুসুন্দরী দেবীর অদৃশ্য হাত। তাই সে যাত্রা প্রাণে বেঁচে গেছি, না হলে আজ এই তোমাদের সামনে বসে সেদিনের ঘটনার কথা গল্প করতে পারতাম না। আমাদের কৌতূহল এইভাবে তীব্রভাবে জাগিয়ে তোলাটাই তারানাথের গল্প বলার ধরন। বললাম, আহ, কি ঘটলো সেটাই বলুন না। স্পষ্ট বুঝতে পারছিলাম সাধু বাবার যজ্ঞ পণ্ড করার জন্যই প্রকৃতির মধ্যে জেগে উঠেছে কোনো এক পৈশাচিক শক্তি। এদিকে চালার ফাটল দিয়ে জল পড়ে পড়ে গড়িয়ে চলেছে যজ্ঞ কুণ্ডের দিকে। এভাবে জলস্রোত বয়ে যেতে থাকলে কিছুক্ষণের মধ্যে যজ্ঞের আগুন নিভে যাবেই, সব পণ্ড হয়ে যাবে তখন। আমি তাই মন্দিরের এক কোণে ডাঁই করে রাখা হোমের বালি আঁচলা করে বয়ে এনে জলের ধারার সামনে বাঁধ দিতে লাগলুম। মন্দিরের ভেতরেও জমাট অন্ধকার, কেবল হোমের ধিকি ধিকি আগুন আর প্রদীপের শিখার মিটমিটে আলো। হঠাৎই ফোঁস ফোঁস করে কিসের যেন একটা শব্দ শুনতে পেলাম। কে যেন নিঃশ্বাস ফেলছে বলে মনে হলো। হাতের কাজ শেষ করে পিছন দিকে ফিরে তাকিয়েই আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। চোখের পাতা পড়ল না। আমি দেখি দুহাত ফনা তুলে আমার ঠিক সামনে উদ্যত হয়ে আছে সাক্ষাৎ জম, একটা মিশমিশে কালো শঙ্খচূড়। সাপটাকে ওইভাবে ফনা তুলে দাঁড়িয়ে থাকতে দেখে এত ভয় পেয়ে গেলাম যে চিৎকার করতেও ভুলে গেছি। গলার মধ্যেটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। ওদিকে কমলাও অস্ফুটে বাবা গো বলেই চুপ করে গেছে। আমার চোখের পলক পড়ছে না। নিজের বুকের ধুকপুকানির শব্দ নিজেই স্পষ্ট শুনতে পাচ্ছি। মনে হচ্ছিল আর তো মোটে কয়েকটা মুহূর্ত, তারপরেই কাল সর্পের একটা ছোবলে সব শেষ হয়ে যাবে। মস্ত বড় তান্ত্রিক হওয়ার স্বপ্নের এইভাবেই হয়ে যাবে সলিল সমাধি। কতক্ষণ যে ওই অবস্থায় ছিলাম জানি না। হঠাৎ এক সময় দেখলাম সেই ভীষণ কালনাগিনী ধীরে ধীরে তার ফনা নামিয়ে সড়গড় হয়ে সামনের দিকে এগিয়ে চলল। তারপর সাধু বাবাকে মাঝখানে রেখে সেই হোমের কুণ্ডটিকে একে একে 3 বার প্রদক্ষিণ করল। তারপর আবার যেমন এসেছিল তেমনি সড়গড় করে এঁকে বেঁকে কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। সে চলে যাবার পর প্রদীপের আবছা আলোয় দেখলাম সাধু বাবার দেয়া ডাকিনী যোগিনীদের জন্যে নিবেদন করা ভোগের মাটির পাত্রখানা একেবারে শূন্য। আশ্চর্য হয়ে গেলাম, একি আমাদের চোখের সামনে কে বা কারা এসে কখন খেয়ে গেল ওইভাবে। পরে সাধু বাবা বলেছিলেন ওই সাপের বেশে যোগিনীদেরই কেউ এসেছিলেন। আমরা যখন শ্বাস রুদ্ধ করে সাপটাকেই দেখে যাচ্ছি, তখন তারা এসে ভোগ গ্রহণ করে চলে গেছেন নিঃশব্দে। শুনে আমার তো হতবাক অবস্থা। বুঝতে পারলাম আমাদের জটাই বাবা নেহাত এলে বেলে সাধু নন। তখনই মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিলাম এনাকে আর ছাড়ছি না। পারলে ইনি পারবেন আমাকে সত্যিকারের তান্ত্রিক সাধনা শেখাতে। যাই হোক, ক্রমে ভোর হয়ে এলো। সাধু বাবা সহস্র জপ শেষ করে
চোখ মেলে তাকালেন। যজ্ঞের আগুনও তখন প্রায় নিভু নিভু। সাধু বাবা সেই আগুনে মন্ত্রপাঠ করতে করতে নানা রকম শেকড় বাকড় পাতা আর ঘি সহ কমলার সংগ্রহ করে আনা সেই দুটি কাপড়ের টুকরো আর দুগাছি চুল আহুতি দিয়ে দিলেন। সবটা গ্রাস করে ধীরে ধীরে নিভে এলো যজ্ঞের আগুন। এরপর বাবা মন্ত্র পড়ে জল ঢেলে আগুন নিভিয়ে দিলেন। কমলা এক কোণে বসে ঢুলছিল। সাধু বাবা তাকে ডেকে বললেন, আয় বেটি আয়, এখানে কাছে এসে বস। কমলা ভয়ে ভয়ে গুটি গুটি এসে বাবার সামনে বসল। বাবা হোমকুণ্ড থেকে ছোট এক টুকরো পোড়া কাঠ তুলে নিয়ে তার হাতে দিয়ে বললেন, এই কাঠ কয়লা ঘিয়ে ঘষে কাজল করে রোজ সকাল বিকেল নিজের চোখে পড়বি। আর এই নে এই নে এই নে সিঁদুর, এই সিঁদুর রোজ সকাল বিকেল স্নান করে সিঁথিতে পড়বি, একটুও যেন ভুল না হয়। এই বলে ঘটের ওপর রাখা মন্ত্র পড়া সিঁদুর আর বেলপাতা শুদ্ধ তুলে দিলেন কমলার হাতে। কমলা মা কালীকে আর সাধু বাবাকে প্রণাম করে উঠে দাঁড়ালো। বলল, বাবা, আমি এখন তবে যাই। সাধু বাবা বললেন, যাবি কি রে বেটি, এখনো তো আসল কাজটাই হলো না। তোর বর আর ওই জমিদারের বোনকে এখনো তো চোখেও দেখলাম না, ছবিও দেখলাম না। তাহলে বশীকরণ মন্ত্রবানটা আমি শুনবো কি করে শুনি? কমলা চুপ করে দাঁড়িয়ে রইল। তখন সাধু বাবা মা কালীর আসনের নিচ থেকে একটা চ্যাটালো পাথর বের করলেন টেনে। এই পাথরটা আমি আগে কখনো দেখিনি। সাধারণ বেলে পাথর, পুরনো এই মন্দিরের কোথাও পড়েছিল হয়তো। সাধু বাবা কি মনে করে সেটাকে মায়ের পায়ের আসনের নিচে রেখে দিয়েছিলেন। আজ বের করলেন। তারপর পাথরটার ওপর সেই মন্ত্রপুত সিঁদুর ঘি দিয়ে মাখিয়ে ভালো করে লেপে দিতে লাগলেন। কাজ শেষ করে কমলাকে বললেন, দেখ তো মা, ভালো করে তাকিয়ে দেখ তো একবার, তোর বরকে দেখতে পাচ্ছিস? ওইখানে ওইখানে। কমলা পাথরের ওপর ঝুঁকে পড়ে অনেকক্ষণ ধরে মন দিয়ে দেখে বলল, কই বাবা, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। দেখ দেখ দেখ, ভালো করে চেয়ে দেখ। এই বলে বাবা আবার এক চিমটে সিঁদুর নিয়ে ঘি দিয়ে মিশিয়ে পাথরটার ওপর ভালো করে লেপে দিয়ে বললেন, এইবার দেখ, এইবার দেখ, ভালো করে তাকিয়ে দেখ দেখি। কমলা এবার ঝুঁকে পড়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইল পাথরটার দিকে। বাইরে ভোরের আলো ফুটে উঠেছে ততক্ষণে। কমলা তাকিয়ে আছে তো তাকিয়েই আছে। হঠাৎ সে চেঁচিয়ে বলে উঠল, ওই তো ওই তো, আমি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি দিনাকে। ওই তো উনি। কি করছে সে? হাঁটতে হাঁটতে জমিদার বাড়ির দিক থেকে আমাদের বাড়ির দিকেই আসতেছেন যে। আর ওই তো দূরে খিড়কির দরজার কাছে দাঁড়িয়ে বেদানা ওনার দিকে তাকিয়ে আছে। সাধু বাবা নিজে এইবার পাথরের ওপর ঝুঁকে পড়লেন। এক মনে দেখতে লাগলেন কমলার বরের আর তার প্রেমিকা বেদানার ছায়া দুটোকে। দেখতে দেখতে তার ঠোঁট দুটো নড়ে উঠল নিঃশব্দে। বুঝতে পারলাম মন্ত্র পড়ে চলেছেন এক মনে, বশীকরণ মন্ত্র। প্রায় মিনিট 5 কেটে গেল। তারপর সাধু বাবা মুখ তুলে বললেন, যা
এবার তাড়াতাড়ি বাড়ি চলে যা। সে পৌঁছাবার আগেই তোকে পৌঁছতে হবে। আবার পরের মঙ্গলবার আসবি মায়ের পুজো নিয়ে। আর শোন, এই নির্মাল্য রক্ত জবা তোর বরের মাথায় ঠেকিয়ে তার মাথার বালিশের খোলের মধ্যে রেখে দিবি, খুব গোপনে, কিন্তু কোনোভাবে যেন গুণাক্ষরেও টের না পায়, কেউ যেন টের না পায়। যদি গুণাক্ষরেও কেউ জানতে পেরে যায় তাহলে কিন্তু মন্ত্রে কোনো কাজ হবে না। আর শোন, যখন সে ঘুমিয়ে পড়বে তখন এই কাজগুলো করবি। এখন যা, এবার তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ি ফিরে যা। খুব শুদ্ধাচারে থাকবি এই কদিন। হ্যাঁ হ্যাঁ, আর মনে রাখিস, তোর শরীরে এখন মায়ের যোগিনীরা ভর করে থাকবেন। কোনো কারণে তারা সটে গেলে কিন্তু সর্বনাশ, মনে থাকে যেন। কমলা কাঠ কয়লা, প্রসাদী জবা ফুল আর মন্ত্রপুত সিঁদুর সাবধানে পেট কাপড়ে লুকিয়ে নিয়ে দ্রুত পায়ে মন্দির থেকে বেরিয়ে পড়ল। বাইরে তখন দিনের আলো ফুটতে শুরু করে দিয়েছে। গাছে গাছে পাখিরা ডাকছে, বাতাস বইছে ভোরের। জটাই বাবা বললেন, বেটা, আমি স্নানে চললাম, তুই দুটো অন্ন ফুটিয়ে রাখ। আমি এসে পুজো আহ্নিক সেরে আহারে বসবো, তারপর ঘুমিয়ে নেব টানা দিনভর। আজ রাতে আবার আমি চক্রে বসবো, আবার হোমযজ্ঞ চলবে সারা রাত। তারানাথ অনেকক্ষণ গল্প বলার পর একটু থামল, তারপর হাঁক দিয়ে বলল, চারিমা, আর একবার একটু চা খাওয়া মা, গলা একেবারে শুকিয়ে গেছে রে। সত্যি আমরা তো কেবল শ্রোতা, তারানাথকে তো সমানে বকে যেতে হচ্ছে, তার তো গলা শুকিয়ে যাবারই কথা। যাই হোক, চারিকে চায়ের অর্ডার দিয়ে তারানাথ আর একটা সিগারেট ধরিয়ে একটু নড়ে চড়ে গুছিয়ে বসলো। আমি বললাম, এরপর কি হলো ঠাকুরমশাই? কমলার স্বামীর মন ঘরে ফিরল বশীকরণ মন্ত্রের জোরে? তারানাথ বলল, অতই কি সহজ হে বাপু? মানুষের মনের যে কি শক্তি সে বিষয়ে তোমাদের কোনো ধারণা নেই। সেই মনের দুরন্ত গতির মুখ ঘুরিয়ে দিয়ে তাকে উল্টো দিকে চালানো আর লাগাম ছেঁড়া পাগল ঘোড়াকে আস্তা বলে ফিরিয়ে আনা একই কথা। আমাদের কমলার বরেরও হয়েছিল তাই। কিশোরী বলল, তার মানে অত রকম ক্রিয়াকর্ম যাগযজ্ঞের পরেও তার মনকে ঘরমুখী করা গেল না? তারানাথ বলল, না, তা ঠিক নয়। নারকেলের মালায় সিগারেটের ছাই ঝাড়তে ঝাড়তে তারানাথ বলল, ব্যাপারটা এক কথায় বলা যাবে না, এটা কিন্তু বেশ জটিল। বলছি, শোনো তবে। জটাই বাবা কমলাকে বিদায় করার আগে সেদিন বলেই দিয়েছিলেন, কোনো অসুবিধে বা বিপদ আপদ হলেই যেন বাবাকে জানায়। সে ঠিক 3 দিনের মাথায় এক দুপুরে কমলা হঠাৎ হাপুস নয়নে কাঁদতে কাঁদতে এসে হাজির। বাবার চরণ ধরে লুটিয়ে পড়ে সে কেঁদে কেঁদে বলতে লাগলো, আমার কি সর্বনাশ হলো বাবা ঠাকুর, আমার কি সর্বনাশ হলো। বরকে ঘরমুখী করতে গিয়ে আমি কি শেষে প্রতিঘাতিনী হব বাবা? আমি তো এ চাইনি বাবা ঠাকুর, এমনটা হোক এ তো আমি চাইনি, আমি একদম চাইনি।
জটাই বাবা তাকে ধমক দিয়ে চুপ করিয়ে বললেন, কি হয়েছে তা বলবি তুই বেটি? প্রথমেই তো বলছি এটা খুব বিপজ্জনক ক্রিয়া, একটু এদিক ওদিক হয়ে গেলেই সর্বনাশ হয়ে যাবে। তা কি হয়েছে তোর বরের, সেটা তো বলবি। কমলা চোখ মুছতে মুছতে বলল, কি বলবো বাবা ঠাকুর, সে কেমন যেন হয়ে গেছে। চুপচাপ থম মেরে বসে থাকে, চোখের দৃষ্টিটাও যেন কেমন ফেল ফেলে। খেতে দিলে খায়, না দিলে চায়ও না খেতে, খায়ও না ভালো করে বাবা। ক্ষেত খামারে যাওয়াও তো বন্ধ, সারাদিন শুধু চুপচাপ বসে থাকেন আর কেমন যেন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকেন দূরের দিকে, ওই দূরের পানি। আমার কি হবে বাবা ঠাকুর? আপনি বাঁচান আমার স্বামীকে, থাকুক গে ওর মতো, আমার দরকার নেই। ও বেদনার হয়েই থাকুক না হয়, তবু তো পরাণে বাঁচুক। জটাই বাবা কি একটু ভাবলেন, তারপর বললেন, তোকে যা যা বলেছিলাম তাই ঠিক মতো করেছিলি? হ্যাঁ বাবা ঠাকুর, আমি আপনার সব কথা মেনে চলেছি। মিথ্যা কথা, এ তো হতেই পারে না, হতেই পারে না, না 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 হতেই পারে না। এই তুই নির্ঘাত কোনো অনাচার করেছিস? এরকম তো হবার কথা নয়। এই বলে জটাই বাবা তখনই শুদ্ধ বস্ত্র পরে মা কালীর মূর্তির সামনে গিয়ে বাঘ ছালের আসন বিছিয়ে ইষ্ট মন্ত্র জপ করে ধ্যানে বসলেন। কতক্ষণ ধরে যে চলল ধ্যান, আমি আর কমলা একটু দূরে হাঁ করে বসে রইলাম তার দিকে তাকিয়ে। ঘন্টা 1.5 পর বিকেল নাগাদ চোখ খুললেন বাবা। কমলার দিকে তাকিয়ে রাগত স্বরে বললেন, তোকে যে পই পই করে বলে দিলাম শুদ্ধাচারে থাকবি, আর তুই শুনলি না। কেন বাবা? আমি তো প্রতিদিন নিরামিষ খাই। চুপ কর তুই স্বামী সহবাস করিস নি? বল, সত্যি করে বল। কমলা লজ্জায় মাথা নিচু করে ফেলল। কাঁদো কাঁদো স্বরে ভয়ে ভয়ে বলল, কি করব বাবা, জোর করলো যে। আমি ভাবলাম বুঝি মন্তরের গুণে ও ভালো হয়ে গেছে, তাই। কত ভাগী, অমনি তুমি সব ভুলে গিয়ে গলে গেলে একেবারে। জানো না তোমার শরীরে এখন যোগিনী দেবীদের আবেশ হয়েছে। তারা যার উপর ভর করে আসেন তার সঙ্গে কামাসার করে মহা অপরাধ করে বসেছে তোর স্বামী। তাই তার এই অবস্থা। তুই এখন ঘরে যা। এই ঘটের মধ্যে জল দিচ্ছি মন্ত্র পড়ে, এই জল দিয়ে তাকে স্নান করা আর নিজেও স্নান করে নে। যা। কাল পরশু আবার এসে জল দিয়ে যাবি। এই 3 দিন ওই জলে স্নান করালে ধীরে ধীরে স্বাভাবিক সুস্থ হয়ে উঠবি আবার তোর স্বামী। যা, আর একটু দেরি করিস না, যা, বাড়ি চলে যা। আর খুব সাবধান কিন্তু, আর 1 ফোঁটা জল যেন রাস্তায় বা অন্য কোথাও না পড়ে, দেখবি কিন্তু, দেখবি। এই বলে জটাই বাবা বেশ বড় সড়ো একটা মাটির ঘট ভর্তি করে জল নিয়ে মন্ত্রপুত করে দিলেন। কমলা সযত্নে কপালে ঠেকিয়ে ঘটিটি হাতে তুলে নিয়ে দাঁড়ালো বাড়ি যাবে বলে। কিন্তু ওই যে বলে না, নিয়তিকে ন বাধ্যতে, বাড়ি আর তার যাওয়া হলো না। কেন কি হলো ঠাকুরমশাই? কি হলো? আমরা দুজনেই প্রায় হা হা করে উঠলাম। তারানাথ হাসি মুখে বলল, আরে বাবা, বলছি সব বলছি, কিন্তু তার আগে চাটা খেয়ে নিতে দাও। তোমরাও খাও। এই দেখো, আমার চারিমা চা নিয়ে চলে এসেছে। মা আমার সত্যি সাক্ষাৎ অন্নপূর্ণা। ও শ্বশুর বাড়ি চলে গেলে আমার যে কি দুর্দশা হবে। আমি বললাম,
চারিমা চলে গেলে আমাদেরও খুব ক্ষতি হয়ে যাবে। কি আর গল্পের মাঝখানে এরকম করে গরম গরম চার চপ মুড়ি এসব এনে খাওয়াবে বলুন তো। দেখলাম তারানাথের চোখ দুটো কেমন যেন চিকচিক করে উঠল। আমরা তাড়াতাড়ি প্রসঙ্গ পাল্টাবার জন্য বললাম, তারপর কি হলো বলুন ঠাকুরমশাই, কেন কমলার আর বাড়ি যাওয়া হলো না? তারানাথ গরম চায়ের কাপে একটা আরামের চুমুক দিয়ে বলল, বাড়ি আর সে যাবে কি করে? জমিদারের বোন সেই বেদানা কোথা থেকে হঠাৎ ঝড়ের মতো উদয় হয়ে এক ধাক্কা মেরে ঘট সমেত কমলাকে মাটিতে ফেলে দিয়ে বলতে লাগলো, রাক্ষসী ডাইনি, এখানে এসে এইসব টুকটাক করিস? স্বামীকে বশ করা হচ্ছে? তাই তো বলি, যে লোক একবেলা আমাকে দেখতে না পেলে কেঁদে কেটে পাগল হয়ে যেত, সে আজ 3 দিন একটি বারের জন্য আমার বাড়ির ত্রিসীমানায় এলো না। তখনই বুঝেছি এ নিশ্চয়ই সেই ভাতার খাকি ডাইনিটার কাজ। নিজের তো মুরুদ নেই স্বামীটাকে বেঁধে রাখার, তাই এই মুখ পোড়া অল্পে হাড় হাবাতে বুড়ো সাধুটাকে ধরা হয়েছে। তোর সঙ্গে সঙ্গে ওই সাধু বেটাটারও সাধুগিরি ঘোঁচাচ্ছি আমি কোথায় ভেবে ভেবে সারা। কি হলো রে বাবা তার? অসুখ বিসুখ বাঁধিয়ে বসলো নাকি? তখনই শুনি সবাই বলা বলি করছে ছেলেটার নাকি মাথা খারাপ হয়ে গেছে। মা গো মা, শুনে তো আমি কেঁদে বাঁচি না। অমন ডবগা ছেলে, কোথাও কিচ্ছু না, শুধু শুধু পাগল হয়ে গেল কি করে? এখন সব বুঝতে পারছি। আজ তোকে আমি মেরে মেরে মেরেই ফেলবো মাকি। দেখি তোর কোন সাধু বাবা তোকে বাঁচায়। বলতে বলতে বেদানা কমলার চুলের মুঠি ধরে দুমাদ্দুম মারতে লাগলো দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে। আমি আর সাধু বাবা দৌড়ে গিয়ে কোনো রকমে মেয়েটাকে বেদানার হাত থেকে ছাড়ালাম। ওদিকে কমলার হাত থেকে ছিটকে পড়ে ঘট উল্টে সমস্ত জল পড়ে যাচ্ছিল মাটিতে। আমি দৌড়ে গিয়ে ঘটখানা তুলে নিয়ে এসে সযত্নে রেখে দিলাম মায়ের পায়ের কাছে। তখনও অল্প কিছুটা জল অবশিষ্ট ছিল ঘটে। বেদানা শিকার হাত ছাড়া হয়ে যাওয়ায় সাপিনীর মতো ফুঁসছিল রাগে। হঠাৎ দেখি দাঁত কিড়মিড় করতে করতে হাহা করে উন্মাদের মতো চিৎকার করে হাসতে লাগলো সে। পরক্ষণেই আবার বুক চাপড়ে কাঁদতে কাঁদতে গ্রামে নিজের বাড়ির দিকে ছুটতে লাগলো বেদানা। আমি কিছুই বুঝতে না পেরে হাঁ করে তাকিয়ে আছি সাধু বাবার দিকে। আর সাধু বাবা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, নিয়তি, নিয়তি, বুঝলি বেটা, ওর নিয়তি ওকে টানলো, তাই হাত তুললো কমলার গায়ে। ওকে এখন ভগবানও বাঁচাতে পারবে না। স্বয়ং যোগিনী মায়েরা যে এখন ওর শরীরে বাস করেছেন, ওকে রক্ষা করেছেন। আমি চমকে উঠলাম। সে কি, বেদানা কি তবে মরে যাবে? যাবে বই কি, উন্মাদ হয়ে যাবে। তারপরে নিজেই নিজেকে মারবে মা ছিন্ন মস্তার মতো। কিন্তু আমাদের আর এখানে দেরি করলে চলবে না বেটা। এক্ষুনি বেরিয়ে পড়তে হবে ঝোলাঝুলি নিয়ে একেবারে, না হলে জমিদারের রোষে প্রাণ যাবে আমাদেরও। মুখে মুখে রটে যাবে জমিদারের বোন এখানে এসে পাগল হয়ে গেছে। হ্যাঁ, আমি জিজ্ঞাসা করলাম, আর কমলা, কমলার কি হবে বাবা? আমার প্রশ্নের উত্তরে সাধু বাবা কমলাকে ডেকে বললেন, এই তুই এখন নিশ্চিন্তে বাড়ি চলে যা মা। ওই ঘটের বাকি জল একটু একটু করে স্নানের পর মাথায় ছিটিয়ে ছিটিয়ে দিবি। তোর বর ধীরে ধীরে ভালো হয়ে উঠবে। আর যা যা বলে দিয়েছি সেইগুলো সব পালন করবি। আর খবরদার, 3 মাসের আগে ভুলেও স্বামী সহ বাস করবি না। কথাটা মনে থাকে কেন? দিন রাত শুধু মাকে ডাকবি, মাকে। জয় মা, জয় জয়। মায়ের ইচ্ছাতেই জানবি বেদানা যেখানে এসে নিজেই নিজের মৃত্যুবান বরণ করে নিল। আমি এতটা চাইনি।
আমি বললাম, কিন্তু জমিদার যদি বোনের মৃত্যুর প্রতিশোধ নিতে কমলার ওপর অত্যাচার করে? সাধু বাবা বললেন, করবে না, করবে না। বিধবা বোনের কলঙ্ক সবার সামনে এসে পড়ার ভয়ে কমলাকে নিয়ে একটু শব্দটি করবে না জমিদার। কিন্তু আমরা হলাম আকাশা, যা হোক একটা মিথ্যে বদনাম দিয়ে আমাদের তাড়াবে, ঘরে আগুন দিয়ে পুড়িয়েও মারতে পারে। তবে তোর কোনো ভয় নেই কমলা, এবার থেকে তোর বর একটু একটু করে তার আগের অবস্থায় ফিরে আসবে, ঘর সংসারে মন বসবে তার, সে নিজেই স্বেচ্ছায় তার বউকে আদর যত্ন করবে, কাজকর্ম ঠিক মতো করে সংসার সামলে রাখবে। কিন্তু আমাদের তো এবার যাবার সময় হয়ে গেল রে বেটা। নে বেটা, চল এবার, চল চল চল, বেরিয়ে পড়া যাক, চল। কমলা চলে গেল জটাই বাবাকে প্রণাম করে। আমরা দুজনেই ভবঘুরে সন্ন্যাসী, সঙ্গে জিনিসপত্র প্রায় নেই বললেই চলে। সামান্য দুটো কম্বল, লোটা, বাঘছালের আসন, চিমটে, এইসব জিনিসপত্র দুজন দুটো পুঁটলিতে বেঁধে আমি আর জটাই বাবা বেরিয়ে পড়লাম। তখন ওদেশে একটা বড় মেলা বসেছিল মাইল 10 দূরে। নদীর তীর ধরে যেতে যেতে দেখলাম লাইন দিয়ে গরুর গাড়ি বোঝাই হয়ে লোক চলেছে মেলায়। আমরাও মেলায় যাব বলে একটা গাড়িতে উঠে বসলাম। সাধু সন্ন্যাসী দেখে গাড়োয়ানার ভাড়া পাড়া চাইতে পারল না। এই পর্যন্ত বলে তারানাথ পাসিং শোয়ের প্যাকেট থেকে সর্বশেষ সিগারেটখানা টেনে নিল। আমি বললাম, তারপর? তারানাথ ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, তারপর আর কি, ওই মেলাতেই আমাদের গ্রামের একজন লোক আমাকে দেখেই চিনে ফেলল, আর জোর করে ধরে নিয়ে চলে গেল নিজের দেশে, মানে আমার গ্রামে আর কি। আমারও কদিন ধরেই মায়ের জন্যে খুব মন কেমন করছিল, তাই লোকটির সঙ্গে ফিরে গেলুম বাড়ি। অনেকদিন পর মাকে দেখে মনে হলো ভালোই করেছি ফিরে এসে। বেশি দেরি হলে মাকে হয়তো আর দেখতেই পেতাম না। কিশোরী এবার একটু ইতস্তত করে বলল, একটা কথা ছিল ঠাকুরমশাই, আমার এক নিকট আত্মীয়ের একমাত্র মেয়ে একটা ছোঁড়াকে ভালোবেসে এখন প্রায় মরতে বসেছে। সেই ছোঁড়া আবার একটা অন্য মেয়েকে বিয়ের কথা দিয়ে বসে আছে। আপনি যদি একটু বশীকরণ করে ছেলেটাকে। তারানাথ যেন ছিটকে উঠে বলল, খবরদার, ওসব কথা মুখেও এনো না ভায়া, তোমাদের ভালোবাসি তাই বলছি, ওসব করতে যেও না। কি করতে কি হয়ে যাবে, ওইসব অপশক্তি হলো সাক্ষাৎ কাল নাগিনী, ওদের থেকে দূরে থাকাই ভালো। নিজে থেকে কেউ যদি ধরা না দেয় তো মন্ত্র কি করবে? মন্ত্রের শক্তি চিরদিন থাকে না, তখন আবার সে ছেড়ে চলে যেতেও পারে। তাই বলছি, ওসব করতে যেও না। টাকার লোভে অনেক তান্ত্রিক রাজি হয়ে যাবে বশীকরণ করতে, কিন্তু আমি নেহাত ভালোবাসি তোমাদের, তাই বারণ করছি, ওসব কাল নাগিনী নিয়ে খেলতে যেও না, ওতে হিতে বিপরীত হয়ে যেতে পারে। কিশোরী ততক্ষণে উঠে পড়েছিল। একটু বিরক্তির সুরে আমাকে ঠেলা দিয়ে সে বলল, চলো চলো, বড্ড রাত হয়ে গেল, এখন আবার ট্রাম পেলে হয়। আজ তবে আসি ঠাকুরমশাই বলে বেরিয়ে পড়লাম কিশোরীর পিছন পিছন। রাস্তায় এসে কিশোরী চাপা গলায় বলল, একটা আস্ত হামবাগ, আসলে পারবে না সেই জন্যই সব। আমি হাসতে হাসতে বললাম, তা হতেও পারে, তবে গল্পটা কিন্তু মন্দ নয়, কি বলো?